ওয়েলকাম টু মাই চ্যানেল কালচারাল হাব। আজকের আমাদের আলোচনার বিষয় বিএড সেম টু ভাইভা রিলেটেড কিছু সম্ভাব্য প্রশ্নাবলী। সামনেই সেম টু এর ভাইভা, এখানে আমরা প্র্যাকটিকামগুলো নিয়ে একটু আলোচনা করব এবং কী ধরনের প্রশ্ন এক্সটার্নাল করতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। সর্বাগ্রে বলি, এখানে বিএড রিলেটেড যে বেসিক প্রশ্নগুলো বা বেসিক বিষয়গুলো সেগুলো কিন্তু প্রত্যেকেরই কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত, প্রত্যেকের কাছেই এর ধারণাটা পরিষ্কার থাকা উচিত। যেগুলো হয়তো প্র্যাকটিকামের মধ্যে ইনক্লুডেড নয় বা প্র্যাকটিকামের মধ্যে হয়তো সেই টার্মগুলো ব্যবহার করা হয়নি, কিন্তু সেগুলো বেসিক প্রশ্ন, সেগুলো কিন্তু এক্সটার্নাল করতেই পারে। আমি কোর্স ওয়াইজ আলোচনা শুরু করব। টোটাল প্র্যাকটিকাম 7টা। প্রথমে আসি কোর্স 3। কোর্স 3তে যে প্র্যাকটিকামটা মেনলি করা হয় সেটা হচ্ছে সিমুলেটেড টিচিংয়ের ওপর। কলেজে সিমুলেটেড টিচিং প্র্যাকটিস করা হয় এবং তাকে বেস করে 5 সিমুলেটেড লেসন প্ল্যান বানিয়ে প্র্যাকটিকামটা করা হয় এবং যার যা ফার্স্ট মেথড, বেসিক্যালি সেই মেথডের ওপরই প্র্যাকটিকামটা করা হয়। তাহলে এখানে প্র্যাকটিকামের নাম কি? 5 সিমুলেটেড লেসন প্ল্যানস। এখানে প্র্যাকটিকামটার সিমুলেটেড টিচিং অর সিমুলেটেড টিচিংটা যে লেসন প্ল্যানকে বেস করে করা হয় সেটাই হলো সিমুলেটেড লেসন প্ল্যান। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ সিমুলেটেড টিচিং। টিচিংকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ম্যাক্রো এবং মাইক্রো। এই ম্যাক্রো এবং মাইক্রো দুটোরই কি হতে পারে? সিমুলেটেড ফর্ম হতে পারে। আমরা এখানে মাইক্রো সিমুলেটেড ফর্মটাকে নিয়েছি কারণ ম্যাক্রো টিচিংটা মেনলি স্কুলে করা হয়, মাইক্রো টিচিংটা হচ্ছে রিয়েল এনভায়রনমেন্টে করা হয়, কিন্তু সিমুলেটেড টিচিং অলওয়েজ আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে করা হয়। তাহলে এখানে আমরা 5 থেকে 7 মিনিট বা 7 থেকে 10 মিনিট সময়ের মধ্যে এবং 6 থেকে 10 জন ট্রেনিং টিচার্স থাকবে এবং পার্টিকুলার একটা স্কিলের ওপর গুরুত্ব দিয়ে সেই স্কিলটাকে বেস করে লেসন প্ল্যান বানিয়ে টিচিং দেওয়া হয়, সেটাই হচ্ছে সিমুলেটেড টিচিং। এবং এখানে তোমাদেরই সহপাঠীরা তোমাদের ফিডব্যাক দেবে সেই টিচিংয়ের উপর। তো এখানে মেইনলি উদ্দেশ্য কি? সিমুলেটেড টিচিংয়ের উদ্দেশ্য হচ্ছে পার্টিকুলার একটা স্কিলের ডেভেলপমেন্ট। ধর স্কিলগুলো কি? স্কিলগুলো হচ্ছে পাঠের অবতারণা বা ইন্ট্রোডিউসিং দ্য লেসন, কোয়েশ্চেনিং বা প্রশ্নকরণ, ব্যাখ্যাকরণ বা ইলাস্ট্রেশন অর এক্সপ্লেনেশন, তোমার রিইনফোর্সমেন্ট বা উৎসাহ দানের দক্ষতা, শিক্ষণ প্রদীপনের ব্যবহার, ইউজ অফ টিচিং এইডস। এছাড়াও আছে ক্লোজার বা পাঠ সমাপ্তির দক্ষতা। তো এই স্কিলগুলোর মধ্যে থেকে তোমাদেরকে 5টা সিলেক্ট করে 5টা লেসন প্ল্যান বানিয়ে প্র্যাকটিকামটা করা হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু বেসিক প্রশ্ন সিমুলেটেড টিচিং কি বা মাইক্রো টিচিং এর মধ্যে ডিফারেন্স কি? তাহলে মাইক্রো টিচিং কিন্তু রিয়েল এনভায়রনমেন্টে করা হয় আর সিমুলেটেড টিচিং কিন্তু আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে করা হয়। অর্থাৎ তোমরা বিএড কলেজে যেটা প্র্যাকটিস করছো সেটা সিমুলেটেড টিচিং। আর মাইক্রো টিচিং এ ফিডব্যাক দেওয়ার জন্য অনেক সময় ইনস্ট্রুমেন্ট থাকে, অডিও ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট থাকে, তারা ফিডব্যাক দেয় তোমার টিচিংয়ে। আর এখানে তোমার সহপাঠীরা বা শিক্ষকও থাকতে পারেন তোমার ফিডব্যাক দেওয়ার জন্য। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। এরপরে তোমাদের যে স্কিলগুলো করেছো, পার্টিকুলার একটা স্কিলের যে কম্পোনেন্টসগুলো, সেই কম্পোনেন্টসগুলো কিন্তু একটু পড়তে হবে। প্রত্যেকটা স্কিলে 5টা করে কম্পোনেন্টস আছে এবং 7 পয়েন্ট স্কেল ফলো করা হয়। অর্থাৎ তোমার টিচিংয়ের পর তোমার বন্ধুরা যারা অবজারভার হিসেবে এখানে আছে তারা যে মূল্যায়ন করছে সেটাকে 7 পয়েন্ট স্কেলে মূল্যায়নটা করা হয়। আর এখানে যে কম্পোনেন্টসগুলো দেখে যাবে প্রত্যেকটা স্কিলের কম্পোনেন্টস কিন্তু আলাদা আলাদা স্কিল ওয়াইজ। এবং আর একটা আমি প্রশ্ন বলি, সেটা হচ্ছে ইন্ট্রোডিউসিং দ্য লেসন, অর্থাৎ পাঠের অবতারণার দক্ষতা। এই স্কিলটা একটু ডিফারেন্ট, এর গুরুত্বটা অনেকটাই বেশি। প্রত্যেকটা স্কিলেরই গুরুত্ব আছে কিন্তু এটার গুরুত্বটা একটু অন্য জায়গায়, কারণ এটা পাঠ সূচনা করছো, পাঠ তুমি শুরু করছো, তাই তার গুরুত্বটা একটু বেশি। তোমার যদি সেই পাঠ শুরুটা খুব ইন্টারেস্টিং না হয় তাহলে কিন্তু পুরো ক্লাসটায় স্টুডেন্টরা তোমার পাঠের প্রতি ইন্টারেস্টেড হবে না। তাই এই ক্ষেত্রে
আলাদা কি ইউনিক ফিচার কি এই স্কিলটার? এই স্কিলটার ইউনিক ফিচার হলো যে তোমার পার্ট সমাপ্তি অর্থাৎ 6 মিনিট 10 মিনিট পর কিন্তু তুমি আজকের পার্টটা অ্যানাউন্স করবে। You will announce today's session after finishing discussion 6 minutes or 10 minutes related to the topic, but you don't discuss about the particular topic. Within the topic you connect it. So this is the unique feature of introducing the lesson skill. তাহলে এই হচ্ছে তোমার সিমুলেটেড লেসন প্ল্যানের উপর যে প্র্যাকটিক্যালটা করেছো সেটার রিলেটেড কিছু প্রশ্নাবলী। নেক্সট আমি আসবো কোর্স 7A। কোর্স 7A যে প্র্যাকটিক্যালটা সেখানে তোমরা দুটো প্র্যাকটিক্যাল করেছো। 7 এটা তোমরা জানো মেথড রিলেটেড প্রত্যেকের ফার্স্ট মেথড অনুযায়ী। এখানেও প্র্যাকটিক্যালটা মেথড রিলেটেড আলাদা আলাদা হয়েছে, মেনলি ক্যাটেগরি ওয়াইজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বেসড, সোশ্যাল সায়েন্স বেসড, ম্যাথামেটিক্স বেসড অ্যান্ড সায়েন্স বেসড। ল্যাঙ্গুয়েজ বেসডের প্র্যাকটিক্যাল মেনলি টাস্ক অ্যানালিসিস অ্যান্ড কন্টেন্ট অ্যানালিসিস আর প্রিপেয়ার চার্ট, এই টিচিং এইডস গুলোর উপর একটা প্র্যাকটিক্যাল করা হয়েছে, অর্থাৎ দুটো প্র্যাকটিক্যাল ডিফারেন্ট। তো এখানে তোমাদের টাস্ক অ্যানালিসিস কি, কন্টেন্ট অ্যানালিসিস কি, এগুলো জানতে হচ্ছে, কোন টপিকের উপর করেছো, এবং আই থিঙ্ক টাস্ক অ্যানালিসিস কন্টেন্ট অ্যানালিসিসের মধ্যে ব্লুপ্রিন্ট থাকছে, ব্লুপ্রিন্ট কি এগুলো জানতে হচ্ছে। আর তোমরা যে টিচিং এইডস গুলো করেছো, টিচিং এইডস কি, কেন করা হয়? টিচিং এইডস এর একটাই উদ্দেশ্য ছাত্রছাত্রীদের পাঠের প্রতি আগ্রহ বাড়ানো। তাই তোমার পাঠের প্রতি মনোযোগ আকর্ষণের জন্য মেনলি টিচিং এইডস করা হয়। তো টিচিং এইডসটা কি কি করেছো এগুলো তোমাদের দেখাতে হবে। আর হচ্ছে যারা সোশ্যাল সায়েন্স বেসড এখানেও একটু ভ্যারি করেছে, যেমন ধরো মেনলি এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, এটা মোর অর লেস প্রত্যেকেই করেছো। আর একটা যেটা সোশ্যাল অ্যাওয়ারনেস অনেক সাবজেক্টে করেছো, বা আমার জিওগ্রাফিতে যেমন ল্যাব বেসড অ্যাক্টিভিটিসের উপর করানো হয়েছে। তো এখানে ফার্স্ট এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস বা পরিবেশ সচেতনতা কি এটা বলার অপেক্ষা রাখে না, যে পরিবেশে যে সমস্ত অবক্ষয় হচ্ছে, অবনমন হচ্ছে, দূষণ হচ্ছে, সেই সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা আনা, মানুষকে সচেতন করা, যাতে এই দূষণের পরিমাণ কমানো যায়। তাই অ্যাজ এ উড বি টিচার তোমাদের দায়িত্ব এখন যারা ছাত্রছাত্রী তাদেরকে বোঝানো, অভিভাবকদের বোঝানো, অর্থাৎ সমগ্র সমাজে একটা সচেতনতার বাতাবরণ তৈরি করা। তাই এই ক্ষেত্রে সচেতনতার বিভিন্ন দিক আছে, তুমি কিভাবে করতে পারো। প্রথমে তোমাকে সার্ভে করতে হবে, প্রথমে দেখতে হবে যে কোন জায়গায় এই দূষণগুলো দেখা যায়। তারপর যে তার কজেসটা আইডেন্টিফাই করা, কারণটাকে খুঁজে বার করা যে কেন হচ্ছে এই দূষণগুলো, তার এই দূষণগুলো প্রতিরোধের উপায় কি, কোনো বিকল্প কিছু আছে কিনা। ধরো কোনো একটা পুকুরে কেউ জঞ্জাল ফেলছে, তো যদি এটার কোনো বিকল্প যে কোনো একটা পার্টিকুলার জায়গায় সেই আবর্জনাগুলো ফেলা হয়, তাহলে হয়তো সেই পুকুরে জল দূষণটা কমানো যায়, তো বা নদীর জল দূষণ কমানো যায়। তো এইভাবে কোনো বিকল্প পদ্ধতি সেইগুলোকে বোঝানো, বা মিউনিসিপ্যালিটির সাথে কথা বলা, পঞ্চায়েতের সাথে কথা বলা, এই কাজগুলো। আর একটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেসের ক্ষেত্রেও অনেক কিছু হতে পারে, কারণ সোসাইটিতে যে সমস্ত সমস্যাগুলো হয়, প্রবলেমগুলো দেখা দিচ্ছে, সেগুলো অনেক আছে। তাই একটা পার্টিকুলার টপিককে বেস করে তোমরা এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারো। সাপোজ তোমার চাইল্ড লেবার খুব ইম্পর্টেন্ট একটা টপিক, চাইল্ড লেবার বা ইলিটারেসি, ডাউরি সিস্টেম, এইগুলোকে বেস করে তোমরা করতে পারো। এবং এখানেও তাই তোমার কেন হচ্ছে এগুলোকে দেখা, বা এগুলোর সমাধানের উপায় বলা, মানুষের মধ্যে সচেতনতা আনা যে এইগুলো পরিবেশে কতটা ক্ষতি করছে। ইলিটারেসি, শিক্ষা হচ্ছে সব কিছুর মূল, সেখানে যদি এখনো অশিক্ষিত মানুষ থাকে তাহলে সমগ্র সমাজের উন্নতি হবে না। তাই এক্ষেত্রে ইলিটারেসিটা এমন একটা টপিক যে বিভিন্ন বিষয়ের মধ্যে যুক্ত থাকে। যেমন ধরো এই যে চাইল্ড লেবার, এখানেও কিন্তু একটা ইলিটারেসি প্রভাব ফেলছে। তো এই ক্ষেত্রে অশিক্ষা বলো, বা তোমার বিভিন্ন কুসংস্কার বলো, বা শিশু শ্রম বলো, বা পণপ্রথার যে সমস্যা এখনো সমাজে সেইগুলো বলো, তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে সচেতনতার একটা প্রয়াস হচ্ছে প্র্যাকটিক্যাল। এছাড়া যেটা অন্য কাজ কেউ করেছে অন্য সাবজেক্টে, ল্যাব বেসড অ্যাক্টিভিটিস, এখানে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টাল কিছু কাজকর্ম,
যে ল্যাবে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আছে, সায়েন্স বেসড যে সমস্ত প্র্যাকটিকাম আছে সেগুলোও কিন্তু ল্যাব বেসড। তো পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ লাইফ সায়েন্স, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, এইগুলোর মধ্যে যে সমস্ত ল্যাব অ্যাক্টিভিটিসগুলো আছে সেইগুলোকে বেস করে করা যেতে পারে। তার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে প্রসেসটা কী, বা সেখান থেকে কি আউটকাম পেলে, সেই টেস্ট করে সেগুলো ল্যাবে টেস্ট করে কি আউটকাম পেলে, এই কোশ্চেনগুলো কিন্তু এক্ষেত্রে ইম্পর্টেন্ট। ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও বিভিন্ন ম্যাথামেটিশিয়ানসের উপর একটা প্র্যাকটিকাম থাকে যে কিছু ভারতীয় গণিতবিদের নাম করো, বা তারা গণিতের কোন কোন দিকের উপর আলোকপাত করেছেন, তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু দেখে যাবে। নেক্সট আমি আসবো কোর্স 8A। কোর্স 8A এখানে প্র্যাকটিকামটা করা হয়েছে পলিসি অ্যানালিসিসের ওপর। পলিসি অ্যানালিসিস অফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বেসড অন 2005। 2005-এ যে জাতীয় শিক্ষানীতি তাকে বেস করে, অর্থাৎ এই ক্ষেত্রে তোমাকে একটু স্টাডি করতে হবে যে 2005-এ জাতীয় শিক্ষানীতিতে কোন কোন দিকের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, বা কেন 2005-এ নতুন করে জাতীয় শিক্ষানীতির প্রয়োজন হলো, তাহলে আগের শিক্ষানীতিতে কি সমস্যা ছিল, এইগুলো একটু দেখতে হবে। এবং কোন কোন দিকগুলো মেনলি 2005-এ জাতীয় শিক্ষানীতিতে কোন কোন দিকটা গুরুত্ব দেওয়া হয়েছে তাকে অ্যানালিসিস করছো তুমি, তার নীতিগুলোকে অ্যানালিসিস করছো, তাই এই ক্ষেত্রে কিন্তু মেনলি দেখে যাবে। এবং তার সারাউন্ডিং কিছু প্রশ্ন, যে কিছু কিছু ভারতের কমিশনের নাম বলো, শিক্ষা কমিশনের নাম করো, এটা কিন্তু বেসিক প্রশ্ন। এটা কিন্তু বলতে পারো প্র্যাকটিকামে করা হয়নি, কিন্তু এগুলো বেসিক প্রশ্ন যে স্বাধীন ভারতে কিছু শিক্ষা কমিশনের নাম করো, বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কোন, মানে বিশ্ববিদ্যালয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল কোন শিক্ষা কমিশন, তাহলে রাধাকৃষ্ণন কমিশন। এইগুলো হচ্ছে বেসিক প্রশ্ন। বা ত্রিভাষা সূত্র কোন কমিশনে, কোঠারি কমিশনে, ঠিক আছে, 1964 to 66 কোঠারি কমিশন। আর মাধ্যমিক শিক্ষা কমিশন হচ্ছে মুদালিয়ার কমিশন 1952-53। তাহলে এই কোশ্চেনগুলো একটু দেখে যাবে, আর অবশ্যই পলিসি অ্যানালিসিসটার প্র্যাকটিকামটা একটু স্টাডি করবে। নেক্সট আমি আসবো কোর্স 9। কোর্স 9-এ দুটো প্র্যাকটিকাম আছে তোমরা জানো, একটা হচ্ছে ব্লুপ্রিন্ট অ্যান্ড কোশ্চেন পেপার, অ্যান্ড আরেকটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। ব্লুপ্রিন্টে প্রথম আসি। ব্লুপ্রিন্ট কি? একজন শিক্ষক মূল্যায়নের জন্য কিছু প্রশ্নপত্র তৈরি করেন নির্দিষ্ট একটা শ্রেণীরোগকে ভিত্তি করে। ওই প্রশ্নপত্র তৈরি করবার আগে শিক্ষককে দেখতে হয় যে প্রশ্নপত্রটা ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ যে সমস্ত অবজেক্টিভসগুলো আছে, নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন, স্কিল, ওই পার্টিকুলার অবজেক্টিভসগুলোতে কোশ্চেনের পার্সেন্টেজটা ঠিকঠাক আছে কিনা, 100%-এর মধ্যে ডিভিশনটা ঠিক আছে কিনা। তোমরাও জানো যে nowadays objective types of questions are very important, and this have been very much emphasized on objective based questions. So objective based এর পার্সেন্টেজটা একটু বেশি থাকবে, বা নাম্বার অফ কোশ্চেন্স বেশি থাকবে। তো এইগুলো ঠিকঠাক আছে কিনা এটা দেখার জন্য একটা খসড়া বানাতে হয়, একটা ড্রাফট বানাতে হয়। তো এই ড্রাফটটাকে বলা হয় ব্লুপ্রিন্ট। যদি মনে হয় কোনো জায়গায় চেঞ্জ করতে হবে, তাহলে টিচার কিন্তু চেঞ্জ করেন এই ড্রাফটটা, তারপর কিন্তু ফাইনাল কোশ্চেন পেপার বানাতে হয়। তাই এই ড্রাফটটাকে আমরা বলি ব্লুপ্রিন্ট। তাই বিফোর কোশ্চেন পেপার ব্লুপ্রিন্ট উইল বি রেডি। সো এই ব্লুপ্রিন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। এর মধ্যে অবজেক্টিভসগুলো দেখবে, কত নাম্বারে কোশ্চেন করা হয়েছে, ঠিক আছে। ব্লুপ্রিন্ট কেন করা হয়, এটা কিন্তু বেসিক প্রশ্ন। ব্লুপ্রিন্ট করা হয় উদ্দেশ্য অনুযায়ী শিক্ষার্থীদের মূল্যায়ন ঠিকঠাক করার জন্য, প্রশ্নপত্রের মান ঠিক রাখার জন্য, বা শিক্ষককে দেখার জন্য যে প্রশ্নপত্র ঠিকঠাক আছে কিনা তার উদ্দেশ্য অনুযায়ী। তো এরপর যেটা হচ্ছে তাকে বেস করে, ব্লুপ্রিন্টকে বেস করে কিন্তু কোশ্চেন পেপারটা রেডি করতে হচ্ছে। আর একটা যেটা প্র্যাকটিকাম আছে সেটা হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্স, রাশিবিজ্ঞান। তাই প্রথম প্রশ্ন, হোয়াট আর দ্য ইউজেস অফ স্ট্যাটিস্টিক্স, বা why statistics is very much important to a school level. তোমরা as a would be teacher statistics কেন করবে? করবে কারণে স্কুলের ছাত্রছাত্রীদের মূল্যায়নের জন্য, বা তাদের যে সমস্ত রেজাল্টগুলো দেখা যায় সেই রেজাল্টগুলোর মূল্যায়নের জন্য, তাদের প্রোগ্রেসটাকে অ্যানালিসিস করার জন্য স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন রকম টেকনিক্স আমরা ইউজ করতে পারি। এই ক্ষেত্রে আমরা
মিন মিডিয়ান মোড অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি ইউজ করা হয়েছে। সেন্ট্রাল টেন্ডেন্সি টাইপসগুলো কি? 3 ধরনের। মিন মিডিয়ান মোড, মিন হচ্ছে গড় মান, মিডিয়ান মধ্যমান এবং মোড হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মান বা বৈশিষ্ট্য। তিনটেরই কাজ হলো যে অ্যাভারেজ একটা পার্টিকুলার ভ্যালুকে বেস করে বাকি ভ্যালুগুলো কতটা পরিমাণে স্ক্যাটার হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট একটা মানেকে ভিত্তি করে বাকি ভ্যালুগুলোর একটা তোমার ডিস্ট্রিবিউশন টেন্ডেন্সি থাকে। তাই এই যে পার্টিকুলার ভ্যালুটার কথা বলছি সেটা সেন্ট্রালি থাকে। সেই সেন্ট্রাল ভ্যালুটাই হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। প্রত্যেকটার ভ্যালুর কিন্তু ওই সেন্ট্রালি আসার একটা টেন্ডেন্সি থাকে। এই ক্ষেত্রে কিন্তু মিন মিডিয়ান মোড দেখবে কাছাকাছি থাকে, খুব একটা ডিস্টেন্স থাকে না। ঠিক আছে, ধরো মিন 10 বেরোলো, মিডিয়ান মোড 80, এটা কিন্তু হয় না। মিন মিডিয়ান মোড তিনটেই যেহেতু সেন্ট্রাল টেন্ডেন্সি টেকনিক, তো এখানে তিনটেরই একটা জায়গায় একটা দিকে নির্দিষ্ট একটা ভ্যালুর দিকে অর্থাৎ মাঝখানে টোটাল যে ভ্যালুটা সেই ডিস্ট্রিবিউশনের মাঝখানের দিকে আসার একটা টেন্ডেন্সি থাকে। এটাই হচ্ছে মিন মিডিয়ান এর মোড। এবং এক্ষেত্রে প্রত্যেকটারই ইউজ মিনিমাম 2টো করে ইউজ দেখে যাবে। তিনটে ইউজ করা হয় তিনটে ডিফারেন্ট ফিল্ডে, তো এর ইউজেসগুলো দেখে যাবে আর ফর্মুলাগুলো একটু দেখে যাবে। মিনের ক্ষেত্রে আমরা দুটো মেথড ইউজ করতে পারি, শর্টকাট অ্যান্ড লং মেথড। আমরা যদিও এখানে লং মেথডটা ফলো করেছি সামেশন এফএক্স বাই এন করে, অর্থাৎ মিড ভ্যালু বার করে। আর মিডিয়ানের ক্ষেত্রে মিডিয়ানের ক্ষেত্রে L1 প্লাস n/2 মাইনাস c বাই fm ইনটু i এই ফর্মুলা ইউজ করে করা হয়েছে। এই ক্ষেত্রে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিন্তু বার করতে হয়েছে, ক্রমযৌগিক পরিসংখ্যা। আর এক মোডের ক্ষেত্রে দুটো ফর্মুলা ইউজ করা যায়। যদি আমরা ফর্মুলাতে ফেলি প্রপারলি, সেখানে L1 প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইনটু i। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা যদি দুটো থাকে সেম ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু যদি দুটো থাকে অর্থাৎ বাই মোডাল বলি আমরা এটাকে, এই বাই মোডালের ক্ষেত্রে ফর্মুলা ইউজ করা মুশকিল, তখন 3 ইনটু মিডিয়ান মাইনাস 2 ইনটু মিন মোডের এই ফর্মুলাটা ইউজ করা বেটার। ভ্যালু আসতে পারে আলাদা, আর যদি আমাদের একটা হাইয়েস্ট ভ্যালু থাকে, একটাই ভ্যালু থাকে, তখন অবশ্যই আমরা ফর্মুলা ফেলে ইউজ করব। তাহলে ওভারঅল স্ট্যাটিস্টিক্সের উপর বেস করে তোমরা স্ট্যাটিস্টিক্সটা করেছো, অ্যানালিসিস করেছো টোটালটাই 100 জন স্টুডেন্টের উপর এবং একটা নির্দিষ্ট শ্রেণীতে নির্দিষ্ট সাবজেক্টের উপর মার্কসকে ভিত্তি করে। তাই ওভারঅল একটা কোশ্চেন হচ্ছে যে আউটকাম কি পেলে, তুমি কি রেজাল্ট পেলে। তাই অবশ্যই তুমি যা পেয়েছো সেইভাবে অ্যানালিসিস করে বলবে যে এতজন স্টুডেন্টস হচ্ছে বিলো অ্যাভারেজ মার্কস, এতজন খুব ভালো মার্কস আপ টু 80% অ্যান্ড অ্যাভারেজ মার্কস হচ্ছে 40 or 60 স্টুডেন্টস। এইভাবে তোমাদের একটা ওভারঅল অ্যানালিসিস করে রেজাল্টটা বলতে হবে। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। লাস্ট প্র্যাকটিকালে আসবো, সেটা হচ্ছে ইপিসি 2। ইপিসি 2 প্র্যাকটিক্যাল। ইপিসির ফুল ফর্ম আমি আরেকবার রিপিট করছি, এনহ্যান্সিং প্রফেশনাল ক্যাপাসিটিস। তো এই ক্ষেত্রে ইপিসি 1 তোমরা ফার্স্ট সেমে করেছো, এটা হচ্ছে ইপিসি 2। ইপিসি 2 এর প্র্যাকটিক্যালটা হচ্ছে তোমার 3টে অপশন ছিল, একটা হচ্ছে ডান্স, একটা মিউজিক এবং একটা ফাইন আর্টস। তোমরা যাকে বেস করে করেছো যে প্র্যাকটিক্যালটা, সেটা একটু স্টাডি করবে। হ্যাঁ, কেউ যদি মিউজিকের ওপর করে থাকো অবশ্যই মিউজিক্যাল নলেজটা থাকতে হবে, কিন্তু তাকে হয়তো এখানে গান করতে হচ্ছে এরকম ব্যাপার নয় খুব একটা, কিন্তু তার নলেজটা যেন থাকে। কারণ কারোর মধ্যে যদি ইন্টারেস্ট থাকে, সে হয়তো গান করতে পারে না কিন্তু ইন্টারেস্ট আছে, অবশ্যই সে প্র্যাকটিক্যালটা করতে পারে। কারণ ডান্সের প্রতি ইন্টারেস্ট আছে, সে অবশ্যই ডান্সকে বেস করে প্র্যাকটিক্যালটা করতেই পারে। এখানে ধরো যারা ফাইন আর্টসের ওপর করেছো, একটু কোলাজের কাজ করতে হয়েছে বা ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে কিছু কাজ করতে হয়েছে, তাই তার প্রসেসগুলো জেনে যাবে যে কিভাবে কাজটা করলে। এরকম যেন না হয় যে তোমাকে কেউ কাজটা করে দিয়েছে, তাই তুমি নিজে কাজটা করেছো, তাই প্রসেসটা জেনে যাবে। আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে যে কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইন্ডিয়ান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মেনলি হারমোনিয়াম, তবলা, সরোদ, বীণা, এসরাজ, তো এরকম বিভিন্ন ধরনের কিছু ইনস্ট্রুমেন্ট, সেগুলো কখন ইউজ করা হয়, বা সাপোজ পার্টিকুলার একটা ইনস্ট্রুমেন্টের বীণা, ভারতের একজন বিশিষ্ট বীণা বাদকের নাম বলো, সাপোজ এরকম প্রশ্ন, এরকম কিছু বেসিক প্রশ্ন নেট সার্চ করতেই পারো এবং সেই নলেজটা যেন থাকে। আর ডান্সের ক্ষেত্রেও
ক্লাসিক্যাল ডান্স ফর্ম, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফর্মসগুলো যে আমাদের ভারতে বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম ডান্স ফর্ম আছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুরুলিয়াতে ছৌ, তো এইরকম বা মণিপুরি, ভারতনাট্যম, কথাকলি, এগুলো কোন স্টেটে দেখা যায় বা তার আলাদা ফিচার্স কি, যদি ফিচার্সে আমি অতটা দেখতে যাচ্ছিও না, কোন স্টেটে দেখা যায় এই ফর্মগুলো, এগুলো কিন্তু জেনে যেতে হবে। তাই এই হচ্ছে তোমাদের প্র্যাকটিকাম রিলেটেড আমি ওভারঅল আলোচনা করলাম, এবং প্রত্যেকে কিন্তু প্র্যাকটিকামের নাম, ধরো সাপোজ কোর্স 7 থেকে কি করেছো, তোমাকে তখন যেন খাতা উল্টাতে না হয়, তোমাকে প্র্যাকটিকামের নামগুলো সবসময় যেন মুখস্থ থাকে বা জানা থাকে কি করেছো, প্রত্যেকের প্র্যাকটিকামের নাম, কোর্সের নাম বা কোর্সের কোন কোর্সের ওপর করেছো সেইগুলো যেন প্রত্যেকের জানা থাকে। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিকাম 7টা প্র্যাকটিকাম তোমরা একটু মাইনিংলি স্টাডি করো। হয়তো আমি যে টপিকগুলো আলোচনা করলাম এই টপিকের বাইরেও অনেকেই প্র্যাকটিকাম করেছো, ডাজ নট ম্যাটার, যে প্র্যাকটিকাম করেছো যে টপিকের ওপর, শুধুমাত্র সেই টপিকগুলো কি করেছো কাজটা, এটা কিন্তু বেসিক প্রশ্ন। এবং আর একটা বেসিক প্রশ্ন হচ্ছে কারিকুলাম, কারিকুলাম অ্যান্ড সিলেবাস। আমি বারবার বলি এটা, যে বিএডে অনেকেই এই ধারণাটা এখনো তৈরি হয়নি যে কারিকুলাম কি, সিলেবাস কি। কারিকুলাম হচ্ছে যে ফর দ্য ডেভেলপমেন্ট অর ফর ওভারঅল ডেভেলপমেন্ট অফ আ স্টুডেন্ট, দ্য অ্যাক্টিভিটিস টেকেন বাই স্কুলস, দিস অল অ্যাক্টিভিটিস আর কল্ড কারিকুলাম। অর্থাৎ একটা ব্রড অ্যাসপেক্ট কারিকুলাম, ব্রড কনসেপ্ট কারিকুলাম। একজন স্টুডেন্টের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য যা যা অ্যাক্টিভিটিস রাখা যায় বা রাখা হয় সেগুলি কিন্তু পাঠ্যক্রমের মধ্যে পড়ে। অর্থাৎ তার খেলাধুলা, তার ছবি আঁকা, তার গান, যে কোনো কিছু তার পড়াশোনা, সব কিছু নিয়ে কারিকুলাম তৈরি হয়। আর কারিকুলামের একটা পার্ট হচ্ছে সিলেবাস। অর্থাৎ একটা ধরো ক্লাস 10, ক্লাস 10-এ একটা পার্টিকুলার বিষয়ে যা যা পরীক্ষায় হবে সেইগুলো হচ্ছে পাঠ্যসূচি বা সিলেবাস, যেগুলো তাকে পড়তে হচ্ছে সেগুলো হচ্ছে সিলেবাস। আর তার ব্রড অ্যাসপেক্ট হচ্ছে কারিকুলাম, কারিকুলামের মধ্যে সব কিছু ইনক্লুডেড। তো সিলেবাস ইজ দ্য পার্ট অফ কারিকুলাম। এটা একটা বেসিক প্রশ্ন, তাই এই ক্ষেত্রে তোমাদের জাস্ট নলেজটা, জাস্ট কনসেপ্টটা প্রত্যেকের যেন ক্লিয়ার থাকে। ওকে, থ্যাংক ইউ।